শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি সবাইকে। সৌমিত্র শুক্ল। পণ্য মজুদ করে ফায়দা নেওয়ার চেষ্টা করলে ব্যবস্থা নেবে সরকার। সচিবালয়ে বাজার পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এই হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ছাড়াও কৃষিমন্ত্রী এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এতে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য, এই মূল্য বৃদ্ধির কারণ সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বলা হয়, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় দেশের প্রভাব পড়েছে। স্বল্প মূল্যে মানুষকে পণ্য পৌঁছে দিতে ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে। পরে বাণিজ্যমন্ত্রী জানান, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে মজুতদারি নিয়ন্ত্রণ করা হবে। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রমজানে ওএমএস কার্যক্রম বাড়ানো হবে। সাধারণের সুবিধার জন্য টিসিবি ট্রাক সেল গ্রাম পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। প্রতিদিনই লক্ষ্য করছি এটা দাম বাড়ছে, সেটার ইফেক্ট কিন্তু আমাদের দেশও আসছে। সহনীয় পর্যায়ে আমরা ব্যবস্থা করতে পারবো, সেই জন্য আজকে সভাটি হয়েছিল। এখন থেকেই আমরা ওএমএস এর যে কার্যক্রম সেইটা আমরা বৃদ্ধি করব, যাতে করে আমরা ন্যায্য মূল্যে কিংবা মানে স্বল্প মূল্যে আমরা এসে পৌঁছিয়ে দিতে পারি, জনগণের হাতে সেটা পৌঁছাতে পারি। কোথাও স্টক হোল্ড করতে দেব না, মজুতদারি করতে দেব না, কোনো সুযোগ নিতে দেব না। এই জন্য আজকে সিদ্ধান্ত হয়েছে লেন্থ এবং সিদ্ধান্ত হয়েছে যে যেখানে যেখানে এরকম প্রচেষ্টা করা হবে সেখানে আমরা ইন্টারফেয়ার করব। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে, অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দায় স্বীকার করে সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে মানুষ দিশেহারা। আওয়ামী লীগের অপশাসনে দুর্ভিক্ষের ছায়া নেমেছে সারা দেশে। রাজধানী ও রাজধানীর বাইরে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতা। চাল, ডাল, তেল, লবণ, চিনি থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি জিনিসের দাম যে হারে বেড়েছে, তাতে মানুষ এখন হিমশিম খাচ্ছে, শুধু না বলা যেতে পারে অসহায় অবস্থায় পড়েছে। এই 10 বছরে বিদ্যুতের দাম তারা বৃদ্ধি করেছে 90%, গ্যাসের দাম তারা বৃদ্ধি করেছে 144%, ডিজেলের দাম তারা বৃদ্ধি করেছে 82%। নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল। গাইবান্ধায় যুবদলের নেতাকর্মীদের সমাবেশের আগে মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময় ছড়িয়ে পড়ে উত্তেজনা। এক পর্যায়ে নেতাকর্মীদের লাঠিপেটা করে পুলিশ। সে সময় আহত হন যুবদলের 20 নেতাকর্মী। লক্ষ্মীপুরের জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবুর বাসভবনে সমাবেশের আয়োজন করে যুবদল। নেতাকর্মীদের অভিযোগ, মিছিল নিয়ে সমাবেশে যোগ দেওয়ার পথে বিনা উস্কানিতে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে। এতে আহত হন বেশ কয়েকজন। একই সময়ে যুবদল ও যুবলীগের কর্মসূচিকে ঘিরে দিনভর উত্তেজনা ছিল খাগড়াছড়ি শহরে। সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে দায়ের করা রিটের আদেশের জন্য সোমবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস.এম. মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত 6 মার্চ সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেল গঠন ও নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের 3 আইনজীবী মনির হোসেন, সৈয়দ মহিদুল কবির ও মোহাম্মদুল্লাহ এই রিট দায়ের করেন। বাণিজ্য সচিব, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়। রাজনৈতিক সমঝোতা না হলে ইসির একার পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রোববার বিকেলে নতুন ইসির প্রথম সংলাপে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি বলেন, বড় দলগুলো নির্বাচনে অংশ না নিলে গ্রহণযোগ্যতায় ঘাটতি পড়ে। তবে ইসির চেষ্টা থাকবে সবাইকে নিয়ে ভোট আয়োজনের। দায়িত্ব নেওয়ার পর এই প্রথম 30 শিক্ষাবিদকে আমন্ত্রণ জানায় ইসি। তবে সংলাপে উপস্থিত ছিলেন 13 জন। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দলীয় সরকার বড় বাধা বলে মন্তব্য করেন কেউ কেউ। তবে বর্তমান কাঠামো নির্বাচন করার পক্ষেও মত এসেছে। প্রবাসীদের ভোটের সুযোগ দেয়া, ইসি কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়ার পরামর্শ দেয়া এসেছে আলোচনায়। সিসি আইনের আলোকে এসব বিষয় বাস্তবায়নের আশ্বাস দেন। এই ব্যবস্থাতে যদি শিরস্তাতুল্য কাউকে এনে বসান এখানে, তবু সুষ্ঠু নির্বাচন হবে না। দলীয় সরকারের অধীনে অঘোষিত ডিকটেশন ছাড়া নির্বাচন কমিশন কাজ করতে পারে না। আপনাদের 5 জনের ভিতরে তো 3 জনই আমলা। আপনারা সরকারের সুবিধা ভোগী। আমরা কিভাবে একটি স্বচ্ছতা, জবাবদিহিতামূলক নির্বাচন করতে পারেন সেদিকে আমরা অনেক জোর দিয়েছেন। সবাইকে যদি অংশগ্রহণ করতে হয় তাহলে সবাইকে নির্বাচনে আসতে হবে। আপাতত এই মুহূর্তে আমরা সেটা দেখছি না যে সবাই আসছেন না, সে ধরনের একটা আমরা আভাস পাচ্ছি। রাজনৈতিক সমঝোতাটা গুরুত্বপূর্ণ। পলিটিক্যাল পার্টিসগুলোর মধ্যে যদি একটা সমঝোতা থাকে তাহলে নির্বাচন কমিশনের কাজটা সহজ হবে।
যে কোনো দেশ চাইলে সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় সহায়তা করবে চীন। বাংলাদেশে মিসাইল রক্ষণাবেক্ষণ কারখানা স্থাপন নিয়ে প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়ে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলছেন, বিষয়টি বেইজিংয়ে যাচাই বাছাই করবেন তিনি। ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের অবস্থান যথার্থ মন্তব্য করে চীনা দূত বলেন, ঢাকার মতোই আলোচনার মাধ্যমে এই সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় বেইজিং। রাশিয়া ইউক্রেন চাইলেও আলোচনায় সহায়তা করবে চীন। রোহিঙ্গা প্রত্যাবাসন কবে শুরু হবে তা নিয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি চীনা রাষ্ট্রদূত। রোববার রাজধানীতে স্প্রিং ডায়ালগ উইথ চায়না অনুষ্ঠানে এসব কথা জানান চীনের রাষ্ট্রদূত। জাতিসংঘ সনদ অনুযায়ী রাশিয়া ও ইউক্রেনের মাঝে আলোচনা চায় চীন। এক্ষেত্রে দুই দেশের জন্যই শান্তিপূর্ণ সমাধান হওয়া প্রয়োজন। তাইওয়ান চীনের অভ্যন্তরীণ বিষয়, এক চীনের নীতি পুরো বিশ্বের কাছেই স্বীকৃত। ইউক্রেনে রকেট হামলায় নিহত বাংলার সমৃদ্ধি জাহাজের 3rd ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ সোমবার দেশে আনা হবে বলে জানিয়েছেন রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী। মরদেহ আজকে আসার কথা থাকলেও তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে ভারী তুষারপাতের কারণে নির্ধারিত ফ্লাইটটি বাতিল হয়। নতুন সময়সূচি অনুযায়ী দুপুর 12:15টায় তুর্কি এয়ারলাইন্সে হাদিসুরের মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলে 29 জন ক্রু নিয়ে অলভিয়া বন্দরে আটকা পড়ে বাংলার সমৃদ্ধি জাহাজটি। সেখানে বিমান থেকে রকেট হামলায় নিহত হন জাহাজের 3rd ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। ইউক্রেন থেকে মলদোভা হয়ে 6 মার্চ রোমানিয়া পৌঁছায় হাদিসুরের মরদেহ। পোল্যান্ড সীমান্তবর্তী ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। রোববারের অভিযানে প্রাণ হারিয়েছেন 9 জন, আহত অর্ধশতাধিক। জেলেন্সকি সরকারের দাবি, ইয়াভরিভ এলাকার ঘাঁটিতে অন্তত 30টি রকেট ছোড়া হয়, গুড়িয়ে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা উদ্ধার কর্মীদের। ক্যাম্পটি মূলত সেনা প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো। ন্যাটোভুক্ত পোল্যান্ড সীমান্তে হামলাটি হওয়ায় একে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি ভাবা হচ্ছে। এদিকে দোনেৎস্কে শরণার্থী বোঝায় একটি ট্রেনে হামলা চালিয়েছে রুশ সেনারা। তাতে এরএলের এক কর্মকর্তা নিহত হয়েছেন। ট্রেনটিতে ছিল শতাধিক শিশু। এদিকে কিয়েভের নিয়ন্ত্রণ নিতে ইউক্রেন ও রাশিয়ার বাহিনীর মধ্যে চলছে তুমুল লড়াই। রাজধানীর মূল ভূখণ্ডে না ঢুকলেও আশপাশের শহরগুলোয় তাণ্ডব চালাচ্ছে রুশ সেনাবহর, নামছে রুশ প্যারাট্রুপাররা। তাদের প্রবেশ ঠেকাতে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের বাহিনীও। হামলা চালানো হয়েছে একটি সামরিক বিমানবন্দরে। টানা গোলাবর্ষণ চলছে খার্কিভ, চেরনিভ, সামি, মারিউপোল। অবরুদ্ধ মারিউপোলের স্যাটেলাইট ইমেজ প্রকাশ করা হয়েছে, যাতে ধ্বংসযজ্ঞের চিত্র ভয়াবহ। রুশ আগ্রাসনের 17 দিনে ইউক্রেন ছাড়ল 27 লাখের কাছাকাছি মানুষ। আজও 5টি শহরে মানবিক করিডোর ব্যবহার করে সরানো হচ্ছে বেসামরিক বাসিন্দাদের। দেশের উপপ্রধানমন্ত্রী জানান, শনিবারও সাময়িক অস্ত্রবিরতির সুযোগে সরানো হয় 13,000-এর বেশি মানুষকে। তবে মারিউপোল থেকে বের হতে পারেনি কেউ। দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাজধানী কিয়েভ থেকে পালানোর সময় নারী ও শিশুসহ 7 বেসামরিক নাগরিক মারা গেছেন হামলায়। এদিকে পোল্যান্ড জানিয়েছে 16.5 লাখ ইউক্রেনীয় প্রবেশ করেছেন তাদের ভূখণ্ডে। মলদোভায় আশ্রিত 3 লাখের কাছাকাছি, আর কাউকে আশ্রয় দেওয়ার সক্ষমতা নেই এমনটা জানিয়েছে মলদোভা। ইউক্রেনের শরণার্থী সংকটের সুযোগে তৎপর মানব পাচারকারীরা বাস্তুচ্যুতদের দেখাচ্ছে নানা প্রলোভন। বিশ্লেষকরা বলছেন, এখনই পদক্ষেপ না নিলে লাগামহীন হয়ে উঠবে দুষ্টচক্রের দৌরাত্ম্য। পাচার রুখতে ইউরোপের শরণার্থী শিবিরগুলোয় সচেতনতা বাড়ানোর কাজ করছে আশ্রয় দেওয়া দেশগুলোর প্রশাসন ও বিভিন্ন সংস্থা। এরই মধ্যে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে রোমানিয়া, জার্মানি সহ বেশ কয়েকটি দেশ। ইউক্রেন থেকে যেসব নারী আর শিশুরা আসছে তাদের নানাভাবে সতর্ক করছি আমরা। যে গাড়িতে যাচ্ছে তার নম্বর মুখস্থ রাখা, মোবাইলে ঠিকমতো চার্জ দেয়া, এছাড়াও কোথাও যেতে হলে পুলিশের পরামর্শ নিতে বলছি আমরা। ইউক্রেনীয় শরণার্থীদের আশ্রয় দেওয়া ব্রিটিশ বাসিন্দাদের প্রতি মাসে 350 পাউন্ড দেবে যুক্তরাজ্য সরকার। সোমবার থেকে কার্যকর হবে ঘোষণাটি। গণপূর্তমন্ত্রী মাইকেল গোভ উপস্থাপন করেন এই স্কিম। সে অনুসারে শরণার্থীদের অন্তত 6 মাসের জন্য আশ্রয় দিতে হবে। বিনিময়ে সরকারের তরফ থেকে মালিকরা পাবেন প্রণোদনা। দাতব্য সংস্থা এবং গির্জাগুলোও পাবে সরকারি স্কিমে অংশগ্রহণের সুযোগ। অবশ্য সরকারি সহায়তা পেতে অনলাইনে করতে হবে আবেদন। যুদ্ধ পরিস্থিতিতে ব্রিটিশ সরকারের নিশ্চুপ অবস্থানের জন্য বিরোধীদের পাশাপাশি নিজ দলীয় এমপিদের সমালোচনার মুখে পড়েন প্রধানমন্ত্রী বরিস জনসন। চাপে পড়ে 2 লাখ ইউক্রেনীয় শরণার্থীকে নেয়ার ঘোষণা দেয় ব্রিটিশ সরকার। 2 টেস্ট ও 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হয়েছে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানান, এই সফর চ্যালেঞ্জিং হবে। সাকিব আল হাসান বলেন, সবাই ভালো খেললে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিরুদ্ধে ভালো কিছু করা সম্ভব। তিনি বলেন, এজন্য ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগে সামর্থ্যের সবটুকু দিতে হবে। সফরে টেস্ট ও ওয়ানডে 2 ফরম্যাটে খেলার কথা জানিয়ে গেছেন সাকিব।
আমরা যদি সিরিজ জিততে পারি খুবই ভালো হবে, বা অ্যাটলিস্ট একটা ম্যাচও যদি জিততে পারি আমার কাছে মনে হয় সেটাও একটা ভালো রেজাল্ট হবে। আমি আসলে ভালো পারফর্ম করলাম, টিম খারাপ করলো সেটাও ভালো না, আবার অন্য কেউ পারফর্ম করলো আমি করলাম না সেটাও ভালো কিছু না। আমরা যদি সবাই একসাথে পারফর্ম করি তাহলে আমাদের দলের ভালো রেজাল্ট করা সম্ভব। নারী বিশ্বকাপের খবর, নিজেদের তৃতীয় ম্যাচে সোমবার পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশের নারীরা। হ্যামিল্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 4টায়। এই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়ের সুযোগ দেখছে বাংলাদেশ দল, কেননা মিসমা মারুফের পাকিস্তানের বিপক্ষে বেশ কিছু ম্যাচ খেলেছে নিগার সুলতানা। 13টি ওয়ানডে ম্যাচের 5টিতেই প্রতিপক্ষ ছিল পাকিস্তান, যার মধ্যে 3টিতে জয় টাইগ্রেসদের। সেই আত্মবিশ্বাসে ভর করেই পাকিস্তানকে হারানোর জন্য মুখিয়ে আছে তারা। অপরদিকে বিশ্বকাপে 3 ম্যাচ খেলে 3টিতেই হার মিসমা মারুফদের, তবে এই ম্যাচের মাধ্যমে ঘুরে দাঁড়াতে চায় তারা। বুঝছি স্যার, একদম ক্লিয়ার। সেরা আর বিশ্ব সেরার মধ্যে অনেক তফাৎ। সত্যই বাংলাদেশ অনেক আগায় গেছে। জিপিএইচ কোয়ান্টাম। সাফ নারী অনূর্ধ্ব 18 চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়া বাংলাদেশ দলে করোনা হানা দিয়েছে। কোভিড পজিটিভ হয়েছেন দলের 2 কর্মকর্তা ও 1 ফুটবলার। এর আগে টুর্নামেন্টে অংশ নিতে রোববার ভারতের জামশেদপুর পৌঁছায় নারী ফুটবল দল। সেখানে হোটেল কোয়ারেন্টাইনে ছিল পুরো দল, তবে 3 জনের কোভিড পজিটিভ আসায় এখন থেকে হোটেল কক্ষে সম্পূর্ণ আইসোলেশনে থাকতে হবে। সোমবার দ্বিতীয়বারের মতো কোভিড টেস্ট করা হবে সবার। আগামী 17 মার্চ নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। 19 মার্চ দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ভারত। ব্রাহ্মণবাড়িয়ায় জ্বরের সিরাপ খেয়ে শিশু মৃত্যুর অভিযোগের পর ওষুধটির নমুনা পরীক্ষা করা হচ্ছে। এই ঘটনায় কারো অবহেলা বা ত্রুটি ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিষয়টি খতিয়ে দেখতে ব্রাহ্মণবাড়িয়ায় 2টি তদন্ত কমিটি কাজ করছে। রোববার শিশুটির বাড়ি গিয়ে স্বজনদের সাথে কথা বলে কমিটি। তদন্ত কমিটির প্রধান ডাক্তার আকিব হোসেন জানান, যে সিরাপটি নিয়ে অভিযোগ উঠেছে সেটা নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এরই মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তর একই ওষুধের অন্য ব্যাচগুলোর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর নির্দেশ দিয়েছে। গত 10 মার্চ রাতে ব্রাহ্মণবাড়িয়ায় নাপা সিরাপ খেয়ে 2 শিশুর মৃত্যুর অভিযোগ ওঠে। এরপর 2টি তদন্ত কমিশন গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর। এ ঘটনায় ওই জেলায় নাপা সিরাপ বিক্রি বন্ধ রেখেছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। কি এমন জিনিস দিতে পারে যে 10 থেকে 15 মিনিটের একটা ওষুধ যেটা মানব সেবায় ব্যবহৃত হয়, মানুষের ক্লেশ দূর করার জন্য, সেটা এত তাড়াতাড়ি রিয়াক্ট করলো, এইটা আসলে একটা রহস্য। যে ফার্মেসি থেকে নেওয়া হয়েছে সে ফার্মেসিকেও করা হয়েছে, আটকানো হয়েছে, এবং যে ওষুধগুলো অর্থাৎ যে সিরাপগুলো সেগুলোকেও কালেক্ট করা হয়েছে। সমস্ত লোক জড়িত আছে, যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে তো সরকারি যে আইন আছে সে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। করোনায় রোববার আরও 3 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছে 233 জনের শরীরে। এ পর্যন্ত মোট প্রাণ হারিয়েছেন 29,111 জন, শনাক্তের হার 1.88%। এ সময় নমুনা পরীক্ষা হয়েছে 12,366টি। মৃত 3 জনের মধ্যে পুরুষ 1, নারী 2 জন। বিভাগ অনুযায়ী ঢাকায় 2, রাজশাহীতে 1 জন মারা গেছেন। এ পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে 19,49,486 জনের। এদের মধ্যে সুস্থ হয়েছেন 18,60,886 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,417 জন। বিনিয়োগে অধিক মুনাফা এমন প্রলোভন দেখিয়ে নরসিংদীতে গ্রাহকের প্রায় 200 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির বিরুদ্ধে। সেই প্রতারক চক্রের মূল হোতা শাহ আলম সহ 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। কারওয়ান বাজার মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন জানান, 2010 সালে নরসিংদীর ঘোড়াদিয়া এলাকায় কার্যালয় স্থাপন করে শাহ সুলতান মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি। শরিয়া অনুযায়ী পরিচালনার দাবি করে শুরু হয় আমানত সংগ্রহ। প্রথম দিকে গ্রাহকদের আকর্ষণীয় মুনাফাও দেয় প্রতিষ্ঠানটি। তারপর হঠাৎ 100 কোটি টাকা নিয়ে লাপাত্তা হয় প্রতারক চক্র। গ্রাহকের টাকা দিয়েই যে কর্মচারী তাকে তার 10% দেওয়া হতো, এবং প্রাথমিকভাবে এই টাকাটা তারা কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে সেখান থেকে তারা প্রাথমিকভাবে এই যে 6%, 10%, 12%, 16% এই লভ্যাংশগুলো দিত। জমি ক্রয় করেছে, বিভিন্ন জায়গায় নিজেরা জমির ব্যবসা করেছে। যেই ব্যাংকে তারা টাকা ডিপোজিট করেছে সেই ব্যাংকে থেকে কোনো ব্যাংক থেকে 2 কোটি, 1 কোটি, 10 কোটি টাকা পর্যন্ত লোন নিয়েছে। ওটিটি প্ল্যাটফর্মের সাথে গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো সম্পর্ক নেই, মির্জা ফখরুল না বুঝে এটি নিয়ে মন্তব্য করেছেন। সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জেলা তথ্য অফিসার সম্মেলনে এই মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ।
এ সময় তিনি বলেন, বাংলাদেশের সংস্কৃতির সাথে সাংঘর্ষিক এমন কোনো কন্টেন্ট ওটিটি প্ল্যাটফর্মে থাকবে না। সরকার গণমাধ্যম ও সামাজিক মাধ্যমকে নিয়ন্ত্রণের জন্য নীতিমালা করছে। মির্জা ফখরুলের এমন বক্তব্যের সমালোচনা করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ওটিটি প্ল্যাটফর্ম সম্পূর্ণ আলাদা। তিনি বলেন, না বুঝেই এ নিয়ে বিএনপি মহাসচিব বক্তব্য দিয়েছেন। তথ্যমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে গণযোগাযোগ অধিদপ্তরের প্রচারণা চালানোর পরামর্শ দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো একজন শিক্ষিত মানুষ কোনটি গণমাধ্যম, কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম সেটি যদি বুঝতে না পারেন, সেটি অত্যন্ত দুঃখজনক। ওটিটি প্ল্যাটফর্ম কোনোভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমও নয়, এটি কোনোভাবে গণমাধ্যমও নয়। রেল গেটকিপারদের অনশনের 14তম দিনে রেল ভবন ঘেরাও করে আন্দোলনরত শ্রমিকরা। রোববার সকালে রেল ভবনের সামনে তারা অবস্থান নিলে একটি প্রতিনিধি দল রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক করে তাদের দাবি দাওয়া উপস্থাপন করে। কিন্তু গেটকিপারদের দাবি তারা আশানুরূপ কোনো ফল পাননি। এ সময় তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। যদিও রেলমন্ত্রী জানিয়েছেন, বিধির অন্তর্ভুক্ত হলে চাকরির জন্য বিবেচনা করা হবে, কিন্তু আন্দোলনের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা করা হলে তা কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দেন তিনি। টানা অনশনে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। আমরা ভিক্ষা চাই না, আমরা আমাদের এই চাকরিটুকু আপনি কিভাবে কি করলে রাজস্ব হবে ওই পথে আমাদেরকে নিয়ে আলোচনা করে হাঁটেন। আমরা আন্দোলন সংগ্রাম করতে আসিনি, আমরা চাকরি করতে আসছি। এই যে গেট ছেড়ে দিয়ে নিজেরাই সেখানে বসে আন্দোলন করতেছে, এটা তো ঠিক না। তাদের এই ধরনের অযৌক্তিক দাবি নিয়ে যদি তারা এই ধরনের কর্মসূচি থাকে, তাহলে অবশ্যই আমরা সেটা ব্যবস্থা নেব। অবৈধভাবে সয়াবিন তেল গুদামজাত করার দায়ে লক্ষ্মীপুরের রামগঞ্জের একটি পরিত্যক্ত বাড়ি সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকালে পৌরসভার জোর কবর সংলগ্ন বাড়িটিতে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। সেখানে ইউনিকর্ন ডিস্ট্রিবিউশন লিমিটেড নামের একটি কোম্পানি তেল মজুত করে আসছিল, কিন্তু কোনো কাগজ বা ক্রয় বিক্রয়ের পরিসংখ্যান দেখাতে পারেনি কোম্পানির ম্যানেজার। এর প্রেক্ষিতে ভোক্তা অধিকার আইনে 10,000 টাকা জরিমানা করে আদালত। বাড়িটির মালিক পক্ষ জানায়, গেল ফেব্রুয়ারিতে 7,500 টাকা ওই বাড়িটি ভাড়া নেয় চট্টগ্রামের এক ব্যবসায়ী। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী 28 মার্চ ডাকা হরতালে বিএনপির সমর্থন চায় না বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। রোববার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান দলটির কেন্দ্রীয় সভাপতি কমরেড শাহ আলম। তিনি বলেন, সিপিবি কারো খেলার গুটি হতে চায় না। বিএনপি আওয়ামী লীগ দুই দলই সাম্রাজ্যবাদের পক্ষে। বিএনপির কোমরে জোর থাকলে তারা আলাদাভাবে আন্দোলন করবে বলে মন্তব্য করেন সিপিবি সভাপতি। বিএনপি হরতালের সমর্থন দিয়েছে, বিএনপি রেশন সব চালু করার পক্ষে থাকবে। আমাদের এই হরতালের রাজনীতি যেটা আমরা ডেকেছি, সেটাকে পাওয়ার গেমে যারা ঢুকেতে চান তাদেরকে হুঁশিয়ার করতে চাই। রংপুরে চাল, ডাল সহ নিত্যপণ্যের দাম কমানো ও পুলিশি হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে জেলা শ্রমিক ঐক্যজোট। রোববার দুপুরে নগরীর শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সিটি কর্পোরেশনের সামনে মানববন্ধন করে তারা। এ সময় বক্তারা অভিযোগ করেন, নিত্যপণ্যের দাম বাড়লেও রিক্সা ভাড়া না বাড়ায় না খেয়ে দিন পার করছেন তারা। এছাড়া পুলিশ অটোরিকশা আটক করে জরিমানা, জেল সহ বিভিন্নভাবে হয়রানি করছে বলে অভিযোগ করেন তারা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানে ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভধরা প্রায় 1 ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। তিতাসের কর্মকর্তারা জানান, রোববার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করা হয়। যারা অবৈধ সংযোগ নিয়েছেন তারা এক পর্যায়ে একত্রিত হয়ে কাঞ্চন এলাকায় সড়ক অবরোধ করেন, ভাঙচুর করেন বেশ কয়েকটি গাড়ি। পরে পুলিশ তাদের লাঠিচার্জ করে পরিস্থিতি স্বাভাবিক করে। প্রথম দিনে প্রায় 3,000 অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। পশ্চিমা নিষেধাজ্ঞাকে যেন পাত্তাই দিচ্ছে না রাশিয়া। দাবি, এসব নিষেধাজ্ঞা বরং তাদের অর্থনৈতিক সক্ষমতা আরও বাড়াবে। দেশি পণ্যের ব্যবহার বেড়ে অর্থনৈতিকভাবেও বিদেশিদের ওপর নির্ভরশীলতা আরও কমবে বলে মনে করছেন রুশ অর্থনীতিবিদরা। বলছেন, উল্টো রাশিয়ার তেল ও গ্যাস রপ্তানি বন্ধ করলে বিপাকে পড়বে পশ্চিমারা। এদিকে যেসব কোম্পানি রাশিয়ায় ব্যবসা বন্ধ করেছে তাদের সম্পদ জব্দ করার হুমকি দিয়েছে পুতিন সরকার। সাম্প্রতিক অভিজ্ঞতা বলছে, পশ্চিমারা আমাদের যেসব ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে সেসব ক্ষেত্রে আমরা দক্ষ হয়েছি। তাই নতুন করে দেয়া নিষেধাজ্ঞাগুলো আমাদের আরো শক্তিশালী করে তুলবে। আমাদের প্রযুক্তিগত এবং অর্থনৈতিকভাবে আরো স্বনির্ভর হওয়ার সুযোগ এসেছে।
переговорщики с нашей стороны. এই নিষেধাজ্ঞা রাশিয়ার জন্য বড় ধরনের হুমকি হবে না, কারণ যুক্তরাষ্ট্র রাশিয়ার মূল বাজার নয়, আর ইউরোপও যুক্তরাষ্ট্রের নীতি অনুসরণ করতে পারে না। বরং যুক্তরাষ্ট্র আমাদের সাথে যা করেছে, ইউরোপের সাথে আমাদের তা করা উচিত। তেল ও গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া উচিত, এতে উল্টো তারাই চাপে পড়বে। রুশ ইউক্রেন যুদ্ধের প্রভাবে টালমাটাল গোটা ইউরোপের বাজার, দেখা দিয়েছে চরম মূল্যস্ফীতি। অস্বাভাবিক হারে বাড়ছে জ্বালানি তেল, গ্যাস এবং খাদ্যপণ্যের দাম। ইতালিতে প্রতি লিটার ডিজেলের দাম বাংলাদেশি মুদ্রায় 244 টাকার বেশি। এক মাসের মধ্যে ইউরোপে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে 25% বেশি, যা দেশটিতে গেল 26 বছরের মধ্যে সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার উপর নিষেধাজ্ঞাই সংকটের মূল কারণ। বিকল্প ব্যবস্থা না করে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ার শঙ্কা তাদের। ইউক্রেনকে আরও 20 কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। শনিবার এই সিদ্ধান্ত জানিয়েছে হোয়াইট হাউস। শিগগিরই অর্থ ছাড়ের ব্যবস্থা হবে এমনটা জানিয়েছে পেন্টাগন। ইউক্রেনকে হালকা অস্ত্র, ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল এবং প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হবে। বারবারই পশ্চিমাদের প্রতি অস্ত্র সহায়তার আহ্বান জানাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। গত বছরের জানুয়ারি থেকে ইউক্রেনকে 120 কোটি ডলারের সামরিক সহায়তা দিল যুক্তরাষ্ট্র। রাশিয়া আগ্রাসনের সময় নিজের মাতৃভূমিকে সাহায্য করতে ক্যারিয়ারে ইতি টানলেন ইউক্রেনের টেনিস তারকা সার্জেই স্টাকোভস্কি। নিজের স্ত্রী ও সন্তানদের নিরাপদে হাঙ্গেরিতে রেখে নিজ দেশে ফিরে আসেন তিনি। 1.5 মাস আগে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে আমেরিকান জে উলফের কাছে হেরে আসর থেকে বিদায় নেন স্টাকোভস্কি। সেটি ছিল তার শেষ ম্যাচ। এরপর রাশিয়া আগ্রাসনের কারণে দেশকে রক্ষা করতে মাত্র 36 বছর বয়সে টেনিস থেকে অবসরে যান তিনি। 2013 সালে উইম্বলডনে কোয়ার্টার ফাইনালে রজার ফেদেরারকে হারিয়ে লাইমলাইটে আসেন সার্জেই স্টাকোভস্কি। চেলসি মালিক রোমান আব্রামোভিচকে এবার অযোগ্য ঘোষণা করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ বোর্ড। এর আগে তাকে নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য সরকার। এর ফলে বিপাকে পড়েছে চেলসি। রাশিয়া ইউক্রেন পরিস্থিতির কারণে আব্রামোভিচের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি তোলে যুক্তরাজ্য, যা কার্যকর করে দেশটির সরকার। এমন পরিস্থিতিতে চেলসির পরবর্তী ম্যাচগুলোর টিকিট বিক্রি স্থগিত হয়ে যায়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থাকে একটি আন্তর্জাতিক বীজ ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে এফএওর মহাপরিচালক কু ডং ইউ সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই প্রস্তাব দেন। বলেন, এটি প্রতিষ্ঠা করা হলে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে খাদ্য সংকট মোকাবেলায় সহায়ক হবে। প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে নেদারল্যান্ডসের অভিজ্ঞতাকে উদাহরণ হিসেবে তুলে ধরেন। ডিজিটালাইজেশন এবং উদ্ভাবন প্রকল্প গ্রহণে, সমন্বিত তহবিল গঠনে এফএওর ডিজিকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এ সময় এফএও মহাপরিচালক বাংলাদেশের কৃষি খাতের উন্নয়ন প্রচেষ্টায় তার সংস্থার অবিরাম সহায়তা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। আগামী 3 থেকে 7 অক্টোবর ইতালির রোমে অনুষ্ঠেয় বিশ্ব খাদ্য ফোরামে প্ল্যানারি স্পিকার হিসেবে প্রধানমন্ত্রীকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান মহাপরিচালক। আগামী 22 ও 23 মার্চ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠেয় ওআইসির সম্মেলনে রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমদ সিদ্দিকী। পাকিস্তানেও রোহিঙ্গা উদ্বাস্তু রয়েছে বলে জানান তিনি। রোববার গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সম্মেলনে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনকে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। তিনি বলেন, এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য একতা, ন্যায় বিচার ও উন্নয়নের জন্য অংশীদারিত্ব। ইমরান আহমদ সিদ্দিকী বলেন, সম্মেলনে শান্তি ও নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক এবং বৈজ্ঞানিক সহযোগিতা এবং ওআইসির ভূমিকা পুনরুজ্জীবিত করার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ময়মনসিংহে পরিবারের সাথে রাগ করে ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে এক স্কুল ছাত্রী। শহরের ব্যস্ততম স্বদেশী বাজার এলাকায় সড়কের ওপর পড়ে তার মৃত্যু হয়। আত্মহত্যার আগে ফেসবুকে একটি স্ট্যাটাসও দেয় বিদ্যাময়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ওই ছাত্রী। পরে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। কিভাবে কেন ঘটাইছে এটি তিনি বলতে পারতেছেন না। হঠাৎ কেন এই মেয়েটি এখানে এসে লাশ কেন এই রাস্তার উপরে কেন এবং কোত্থেকে পড়লো, কিভাবে আসলো, এটি আমার কাছে মনে হচ্ছে একটি রহস্যজনক মৃত্যু। এখন আমরা যেটা সংবাদ পেয়েছি যে সে ছাদ থেকে পড়েছে, এখন কি সে নিজে নিজে পড়লো না কেউ ফালাই দিল, এটা তদন্তর বিষয় আমরা দেখতেছি, আমরা ইনভেস্টিগেশন করতেছি। বিনা শর্তে সারা বছর 24 ঘন্টা হাফ পাস কার্যকর সহ 9 দফা বাস্তবায়নের দাবিতে বিআরটি এর সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, আন্দোলনের মুখে সড়ক প্রশাসন হাফ পাসের আংশিক দাবি মেনে নিলেও তার সঠিক বাস্তবায়ন হয়নি, এমনকি অনেক বাসে হাফ ভাড়া রাখা হয় না বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা 24 ঘন্টা হাফ পাস সহ সিটিং ওয়েবিলের নামে
অবৈধ পন্থায় বাড়তি ভাড়া আদায় বন্ধের দাবি জানান। 2021 সালের আন্দোলনের 9 দফা পরিপূর্ণ বাস্তবায়ন না হলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের হাফ পাসের ব্যবস্থা যেটা আছে সেটাকে কিভাবে কার্যকর করা যায় সেই বিষয়টা যেন নজরে আনে, সেই দাবিতে আজকে আমরা এখানে আন্দোলনে এসেছি। এই যে রাষ্ট্র সুপরিকল্পিতভাবে আজকে শ্রমিক ছাত্রকে মুখোমুখি দাঁড় করিয়ে সে একটা নীরব ভূমিকা রয়েছে, আমরা রাষ্ট্রের এই ভূমিকার তীব্র নিন্দা জানাই। নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট পালন করেছে এলজিডি ঠিকাদার সমিতি। রোববার দুপুরে নগরীর 16 শহর এলজিডি ভবনের সামনে কর্মসূচি থেকে সমিতির নেতারা দানের সাথে চলমান উন্নয়ন প্রকল্পের ব্যয়ের সমন্বয় না হলে চট্টগ্রামে সব ধরনের কাজ বন্ধ রাখার হুমকি দেন। বলেন, নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে বর্তমানে প্রকল্পের কাজ 25% নেমে এসেছে। সরকারি নিয়ম অনুযায়ী নির্মাণ সামগ্রীর মূল্য 30% বৃদ্ধি পেলে সেটি প্রকল্প ব্যয়ের সাথে সমন্বয় করার দাবি জানান তারা। 2014 সালের শিডিউল মোতাবেক 2018 সালের শিডিউল মোতাবেক এই মোতাবেক কাজ করতে গিয়ে আজকে প্রায় ঠিকাদার আমার মনে হয় দেওয়ালিয়া হওয়ার পথে। 25% বাজারে মূল্য বৃদ্ধি হয়, আমাদের প্রাইস অ্যাডজাস্টমেন্ট করার কথা। আমাদের এই প্রাইস অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমাদের দাবি। সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার জন্য নবগঠিত চলমান সংঘের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম। নগরীর স্টেশন রোডে একটি হোটেলে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, চন্দনাইশ উপজেলা সহ চট্টগ্রামে সাধারণ মানুষের কল্যাণে নানা কর্মসূচি গ্রহণ করবে এই সংগঠন। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ বিভিন্ন ইস্যুতে গণসচেতনতা তৈরিতে কাজ করার কথাও বলেন তারা। রোববার ছিল অমর একুশে বইমেলার 27তম দিন। দুপুর 3টা থেকে শুরু হয়ে প্রাণের বইমেলা চলে রাত 9টা পর্যন্ত। বিকেল থেকেই শত শত পাঠক দর্শনার্থীতে ভরে যায় মেলা প্রাঙ্গণ। প্রায় প্রতিটি স্টলে লেখকদের উপস্থিতি দেখা গেছে। পছন্দের লেখকের কাছ থেকে অটোগ্রাফ নেন পাঠকরা। মেলার শুরুতেই বই বিক্রি নিয়ে যে শঙ্কা ছিল তা ভুল প্রমাণিত হয়েছে। শেষ দিকে যারা মেলায় আসছেন তাদের অধিকাংশই কিনছেন বই। মেলার শেষ কয়েকদিনে ভালো বিক্রি হবে বলে আশা লেখক প্রকাশকদের। মেলার পরিসর বড় হওয়ায় বই কেনা শেষে বন্ধু স্বজনদের সাথে আড্ডাতেও মেতে থাকতে দেখা যায় অনেককে। একটা মতো কিনেছি, আর আমিও সায়েন্টিফিক্সের বইও কিনেছি। একসাথে বই কিনি, ওদের মতামত দিই, এসব মজা লাগে। এখানে অনেকেই আছে যারা এমনি কিন্তু বই পড়ে না, কিন্তু বইমেলায় আজকে এসে দেখলাম যে ওরা বই কেনার প্রতি যে আগ্রহটা দেখাচ্ছে, মনে হচ্ছে বই পড়ার প্রতি আগ্রহটা ওদের বাড়বে। ঢাকা শহরের রাজপথ কেমন ছিল, ঢাকা শহরে যানজট কেমন ছিল, তখন তারা এগুলো জানবে। এটা জাস্ট আমার এখনকার ভাবনা থেকে এই কবিতাগুলো লেখা। যুদ্ধের ইতি টানার ব্যাপারে ভ্লাদিমির পুতিনের কোনো আগ্রহ নেই। রাশিয়ার প্রেসিডেন্টের সাথে ফোনালাপ শেষে শনিবার কথা জানান ফরাসি রাষ্ট্রপ্রধান। দীর্ঘ আলোচনায় যুদ্ধবিরতি ইস্যুতে কোনো সাড়া দেননি পুতিন, এমনটা বলেন ইমানুয়েল ম্যাক্রন। বরং মানবিক সংকট সৃষ্টির জন্য ইউক্রেনকে দোষারোপ করেন। ক্রেমলিনের বক্তব্য, যুদ্ধবিরতি নিয়ে আসেনি কোনো প্রস্তাবনা। শনিবার পুতিনের সাথে আলোচনায় যান ফ্রান্স ও জার্মানির সরকার প্রধান। 1.5 ঘন্টা কথা বলেন তিন নেতা। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথেও ফোনে আলাপ করেন জার্মান চ্যান্সেলর। চলমান অভিযানে ইউক্রেনের 3687টি সামরিক স্থাপনা ও সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। রোববার এই তথ্য জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মুখপাত্র জানান, ইউক্রেনের 99টি যুদ্ধবিমান, 128টি ড্রোন, 1200 ট্যাঙ্ক এবং 991টি সামরিক যান গুড়িয়ে দেওয়া হয়েছে। পুতিন সরকারের দাবি, রাজধানীর আশপাশের 14 কিলোমিটার এলাকা জুড়ে অভিযান চালাচ্ছে সেনারা। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সব শহরে চলবে সামরিক তৎপরতা। 15 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মর্যাদার আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এবারে টুর্নামেন্টে অংশ নিচ্ছে না প্রাইম দলেশ্বর। বাকি 11 দল নিয়ে শুরু হবে ব্যাট বলের লড়াই। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠে গড়াবে 3টি ম্যাচ, যেখানে মিরপুরের শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। মোট 73 ম্যাচের এই লিগের প্রথম 2 রাউন্ডের সূচি তৈরি হয়েছে, যেখানে মিরপুরের পাশাপাশি খেলা হবে বিকেএসপির 3 আর 4 নম্বর মাঠে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসর। তবে শুরুর আগে বিতর্ক। জাতীয় দলে না থাকলেও মোহাম্মদ মিঠুন আর রেজাউর রাজাকে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকায়। এর মধ্যে ষড়যন্ত্র দেখছেন প্রাইম ব্যাংকের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বিসিবি চুক্তিবদ্ধ হয়েও কেন আবাহনী নাইম শেখকে নেওয়া হলো না, সেই প্রশ্ন তুলেছেন তিনি। এরপরও প্রতিদ্বন্দ্বিতামূলক এক লিগের প্রত্যাশা করছেন সালাউদ্দিন।
অ্যাটলিস্ট আমাদের হয়তো 6টা বা 5টা প্লেয়ার যে চলে যাবে, তারপরে আবার দেখা গেল যে এখন অলমোস্ট প্রায় 8 জন প্লেয়ার নেই, মধ্যে ধরেন মিঠুন এবং রাজা। তো জিনিসটা আমার মনে হয় তারা যদি ম্যাচ খেলতো সেখানে যে তাদের জন্য লাভ হতো, কিন্তু এখানে যা শুধু প্র্যাকটিসের জন্য আমার মনে হয় যে একটা টিম অনেক সাফার করবে এখানে আমার মনে হয়, কারণ আলটিমেটলি আমাদের মিঠুন আমাদের টিমের ক্যাপ্টেনও ছিল। এবারের ঢাকা প্রিমিয়ার লিগ দিয়েই নতুন করে শুরু করতে চান নাসির হোসেন, তবে স্বীকার করছেন বর্তমান মানসিক অবস্থা থেকে বের হওয়াটা চ্যালেঞ্জিং। স্ত্রী তামিমা ইস্যুতে আদালতের রায়ের প্রতি সম্মান দেখাতে চান তিনি, তবে সব ছাপিয়ে আপাতত বাবা হওয়ার অপেক্ষায় রোমাঞ্চিত নাসির হোসেন। কেরিয়ারে বলেন বা আপনি যাই করেন না কেন, একটা মেন্টালি ইফেক্ট তো পড়েই। বাট ক্রিকেট খেলা এমন একটা খেলা, আপনি যখন ব্যাটিং করবেন তখন সব ধরনের চিন্তা থেকে আপনি বিরত থাকবেন, দূরে থাকবেন। সো আমার মনে হয় না যখন কোনো প্লেয়ার ব্যাটিং করে তার মাথায় অন্য কোনো চিন্তা আসে, বা যখন কোনো প্লেয়ার বোলিং করে তার মাথায় অন্য কোনো চিন্তা আসে। হ্যাঁ, ক্রিকেটের বাইরে এটা আসতে পারে, বাট ক্রিকেট খেলার মাঠে যখন আপনি নেমে যাবেন তখন এই ধরনের কোনো চিন্তা আসে না। রাজধানীর দক্ষিণখান এলাকায় প্রকাশ্যে পুলিশের উপর হামলা করে হ্যান্ডকাফ পরা 2 মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে কোটবাড়ি রেলগেটে এলাকার ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ সময় আহত হয়েছেন এক কর্মকর্তা সহ কয়েক পুলিশ সদস্য। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ভয়ে দোকানপাট বন্ধ করে নিরাপদে আশ্রয় নেয় এলাকাবাসী। অতিরিক্ত ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। হামলার ঘটনায় আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে কয়েকজনকে আটক করেছে পুলিশ। ঢুকার পরে ওই গেট খুললা ওই ছেলে 2টারে বাইকের লইয়া সবাই গেছে। ইটা পাথর হুমানে মারছে তার উপরে, মারার পর তার রক্তাক্ত হয়ে গেল, মাথা ফেটে গেল। মাথা ফাটাই পর তারপর আসামি নিয়ে ওনারা চলে গেল পলায়ন। 2 জন রে আটকেছিল, পরে হেরা ভাই হ্যান্ডকাপ সহ হেরা সব আবার গেছে। পাশেই ওরা এইগুলা কেনা বেচা করতেছিল, ওই অবস্থায় নিয়ে আসছি খালি বক্সটা আনছি। এর মধ্যে ওরা তো আসলে উচ্ছৃঙ্খল পার্টি, এইভাবে হবে বুঝতে পারি না আমি। গাঁজা সহ গাঁজা খাইতেছিল বাকি যেতেও, তখন ধরতে গেছে। ওই সময় তখন পুলিশের সাথে পেতেছে। পুলিশ আরো এনফোর্স করে ওইখানে অভিযান চালায় ওই 6 জন এরকম নিয়ে ধরা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক 17 সিবিএ নেতার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের করা তদন্ত কাজ অবৈধ ঘোষণা করে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বিমানের সাবেক এই 17 সিবিএ নেতার বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার মানবাধিকার সংগঠন HRPBর করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। দুদক সহ সংশ্লিষ্টদের আগামী 8 মাসের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। গত বছরের 15 সেপ্টেম্বর বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি SM মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ সাবেক 17 সিবিএ নেতার বিরুদ্ধে দুর্নীতি তদন্তের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফৌজিয়া আক্তার পপি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিনুদ্দিন মানিক। দুদক এই নোটিশ জারির পরে তাদের বিরুদ্ধে যে অনুসন্ধান বা তদন্ত করেছিল, সেখানে তারা দুদকের যে পরিপত্র আইন বিধিবিধান আছে সেগুলো অনুসরণ করেননি। অর্থাৎ তাদের দুর্নীতির বিষয়ে তথ্য বের করার জন্য ব্যাপকভাবে তাদের অনুসন্ধান করা হয়নি। সেই কারণে ওই অনুসন্ধান রিপোর্টটা বাতিল ঘোষণা করেছেন। বরিশালের কীর্তনখোলা নদীতে লঞ্চের ঢেউয়ে ডুবে গেছে যাত্রীবাহী একটি ট্রলার। যাত্রীদের সবাইকে জীবিত উদ্ধার করা গেছে। রোববার বিকেলে কীর্তনখোলা নদীর মোহাম্মদপুর এলাকায় এই ঘটনা ঘটে। নৌপুলিশ জানায়, বরিশাল থেকে অর্ধশত যাত্রী নিয়ে একটি ট্রলার মিয়ারচরের উদ্দেশ্যে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা MV গ্রিন লাইন লঞ্চের ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। ঘটনার পরপরই অপর একটি ট্রলার যাত্রীদের উদ্ধার করে। নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন। রোববার সকালে কাজিরহাট বাজারে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে উত্তরা ইপিজেডের দিকে যাচ্ছিলেন স্বামী স্ত্রী সহ 3 জন। পথে কাজিরহাট বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান স্বপন রায় ও তার স্ত্রী সুমি রায়। এ সময় মোটরসাইকেল চালক রতন রায় আহত হন। তিনি নিহত স্বপন রায়ের ভাই। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে ট্রাক চালক ও তার সহযোগী পলাতক। এছাড়া টাঙ্গাইল ও কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 2 জন।
ময়লা আবর্জনা ব্যবস্থাপনার চ্যালেঞ্জ শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর অন্য দেশেও রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। রোববার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে নিরাপদ পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা আমাদের করণীয় শীর্ষক কর্মশালায় মন্ত্রী কথা জানান। বলেন, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার কারণে ভোগ বেড়েছে, এর পাশাপাশি বৃদ্ধি পেয়েছে ময়লা আবর্জনা। নগরবাসীকে পরিবেশ রক্ষায় যথাযথ স্থানে ময়লা আবর্জনা ফেলা সহ সকল বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী। ওয়েস্ট বাড়ার পরিপ্রেক্ষিতে ওয়েস্টগুলো ম্যানেজ করাটা ইট বিকাম এ চ্যালেঞ্জ। উই হ্যাভ এ ট্রিটমেন্ট প্লান্ট, all the deposited this kinds of a human extract through the truck, and it will dump to the treatment plant, and then treatment plant will treat it. দেশের উন্নয়নের সাথে দ্রব্যমূল্য বাড়ছে বলে মন্তব্য করেছেন ফেনী 1 আসনে জাসদ থেকে নির্বাচিত সংসদ সদস্য শিরিন আক্তার। রোববার বিকেলে ছাগলনাইয়া শহীদ মিনার মাঠে কর্মজীবী নারীর 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে তিনি কথা বলেন। জনগণকে সরকারের বিপক্ষে খেপিয়ে তোলার জন্য তেল, ডাল সহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেন তিনি। অনুষ্ঠানে পুলিশ, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নারীর ক্ষমতায়ন পক্ষপাতিত্ব নয়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে নারীর ক্ষমতায়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। শহরের উন্নয়ন সংঘ চাইল্ড সিটিতে মেলার আয়োজন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নিউট্রিশন সেন্সিটিভ ভ্যালু চেইন এনএসভিসি প্রকল্প। রোববার বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলা উদ্বোধন করেন প্রকল্পের ফিল্ড প্রোগ্রাম অপারেশন ডিরেক্টর লিমা হান্না দারিং। এ সময় 15টি স্টলের মাধ্যমে এনএসভিসি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও সফলতা তুলে ধরেন আয়োজকরা। দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক জিনোম সিকোয়েন্স ল্যাব উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে ল্যাবটি উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, হুইপ ইকবালুর রহিম এমপি সহ আরও অনেকে। শিক্ষামন্ত্রী বলেন, এই অত্যাধুনিক ল্যাবের মাধ্যমে গবেষক, ছাত্র, শিক্ষক সবাই উপকৃত হবেন, যা গবেষণার ক্ষেত্রে আরও এগিয়ে নেবে। ল্যাবটি থেকে যে কোনো জীবাণু, ছত্রাক, ব্যাকটেরিয়া যেগুলো মানুষের রোগ সৃষ্টিকারী, তাদের জীবন রহস্য উন্মোচন করা যাবে বলে জানিয়েছেন শিক্ষকরা। আমরা সত্যি খুব আনন্দিত যে এরকম একটি ল্যাব হাজী দানেশ এই বিশ্ববিদ্যালয়ে আছে। আমাদের এটা নতুন জ্ঞান সৃষ্টির জায়গায় একটা নতুন সংযোজন হলো, যেটা আমাদের উচ্চশিক্ষার গবেষণার ক্ষেত্রে আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাবে। একদিনে 81 জনের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব। শনিবার এই তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। সাজাপ্রাপ্তদের বেশিরভাগের বিরুদ্ধে আইএস, আল কায়েদা, হুতি সহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগ ছিল। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ইয়েমেনের 7 জন ও সিরিয়ার 1 নাগরিকও রয়েছেন। মানবাধিকার কর্মীদের অভিযোগ, অনুসরণ করা হয়নি সঠিক বিচার পদ্ধতি। মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে বিশ্বের প্রথম অবস্থানে সৌদি আরব। 2021 সালে 69 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয় দেশটিতে। আফ্রিকার দেশ কঙ্গোয় ভয়াবহ রেল দুর্ঘটনায় নিহত 60 আরোহী, গুরুতর আহত অর্ধশতাধিক। শনিবারই তথ্য নিশ্চিত করে দেশটির রেল কর্তৃপক্ষ। জানা এলুয়ালাবা এলাকায় লাইনচ্যুত হয়ে পাহাড়ি খাদে পড়ে ট্রেনটি। চলছে উদ্ধার অভিযান, এখনও বগিতে আটকা রয়েছেন অনেকে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাণহানির সংখ্যা বাড়তে পারে, রয়েছে এই আশঙ্কা। সোমবার নাগাদ রেল চলাচল স্বাভাবিক হতে পারে এমন আশাবাদ কর্তৃপক্ষের। বাফুফের বেভারেজ পার্টনার হলো টিকে গ্রুপ। বাফুফের সাথে 2 বছরের চুক্তি করেছে তারা। এখন থেকে বাফুফের সব ধরনের ফুটবলীয় কার্যক্রমে টিকে গ্রুপের পণ্য, পুষ্টি, ড্রিঙ্কিং ওয়াটার সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। দুপুরে বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। অনুষ্ঠানে টিকে গ্রুপের মার্কেটিং পরিচালক মুফাজ্জল হক ও বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুল সালাম মুর্শেদি চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এই ছিল সব খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।